আচ্ছা, কোনোদিন আপনাদের ফাটা বাসে পা আটকেছে? আসলে যদি ফাটা বাসে পা আটকালে কি পরিস্থিতি হয় এটা যদি বুঝতে চান, তাহলে গতকাল অরূপ বিশ্বাসের মুখটা যদি একবার দেখে থাকতেন, তাহলে আপনারা বুঝতে পারতেন না ফাটা বাসে পা আটকালে যন্ত্রণা কেমন। অরূপ বিশ্বাস যে এই মুহূর্তে কি সংকটে রয়েছেন এ আপনারা কল্পনাও করতে পারবেন না। এবং আপনাদের খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে বিজেপির তরফ থেকে অরূপ বিশ্বাসকে মিস কল দেওয়া হয়েছে, তাই অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাদ্দারি করে তিনি এই পরিস্থিতি তৈরি করেছেন যে তৃণমূলের সম্পত্তি, এই তৃণমূলের সম্পত্তির অংশীদারিত্ব এই মুহূর্তে কার তা নিয়ে যে এইচডিএফসি ব্যাংকে যে নির্দেশিকা পাঠানো হয়েছে অরূপ বিশ্বাসের, সেটা কি অরূপ বিশ্বাস থোড়ি নিজে পাঠিয়েছেন, না তিনি বাধ্য হয়েছেন পাঠাতে? পেছনের ব্ল্যাকমেলিং এর গল্পটা জানেন? মানে এটা কিন্তু সুন্দর ব্ল্যাকমেলিং, মানে অনেক সময় ব্ল্যাকমেলিং ও হোয়াইট মেলিং এর টাইপের হয়, মানে চোরের ওপর বাটপাড়ি হলে যেমন হয় আর কি। আজকে শোনাবো গল্প। যে ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ কান আর একজন ডান কান হিসেবে পরিচিত, সেই দুজনই গতকাল এমনভাবে এক্সপোজড করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। একজন মানে ফিরহাদ হাকিম বিধানসভায় বিরোধী গ্রুপে, ঋতব্রতর গ্রুপে বসা শুরু করে দিলেন এবং আদি তৃণমূলের গ্রুপে যারা বসছেন তাদের সঙ্গে বসলেন না। এবং অরূপ বিশ্বাস, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন এ আড়ালে আবডালে রয়েছে, এ ব্যাটা বোধহয় ফিরে আসলেও আসতে পারে, সেই ব্যাটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হারাধনের আরও একটি ছেলের মতো চলে গেছেন। কিন্তু অরূপ বিশ্বাসের যে কি নিদারুণ কষ্ট, আজকের পর্বটা যদি শোনেন যে কেন অরূপ বিশ্বাস হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন, কে তাকে বাধ্য করালো, সে কি নিজে এতটা লোভী যে ওই টাকা তিনি করায়ত্ত করতে চাইবেন, তাও আবার এইরকম যখন ডিমের আক্রমণ হচ্ছে? আমি শোনাবো আজকের গল্পটা, একটা মজার গল্প, শুনবেন সবাই। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। কিন্তু চমক পর্ব তো আছেই আজকে, তার আগে আরো একটা চমক দিয়ে দিই। আচ্ছা, একটা ছবি দেখায়, বলুন তো এটাকে, বলুন এটা বলুন, কে বলতে পারবেন? রাজ্যের প্রাক্তন মন্ত্রী, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। শের এমন এমন কথা বলতেন যে ভাবতেনই না যে কোনোদিন পরিবর্তন হলে আমার কি দশা হতে পারে। জেলের মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, একটা চাদর বিছানো মেঝের ওপর, সেইখানে শুয়ে একেবারেই আজীবন যেন মানে অবসর পেয়েছেন এরকম ভাবে ঘুমাচ্ছেন। তো ভালো লাগে দেখতে। আমি জানি না বাকি যারা জেলে রয়েছে তাদের চিত্রগুলোও এই একই রকম কিনা, কিংবা বাকি যারা জেলে যাবেন এখনো, যারা চার্টার্ড ফ্লাইটে ওঠানামা করেন, তাদেরও একই পরিণতি হবে কিনা। চার্টার্ড ফ্লাইটের কথা বললাম, তাহলে একটু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হয়তো যখন খবর শুনছেন কিংবা তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে স্পিকারের সঙ্গে দেখা করবেন, এবং স্পিকারের সঙ্গে দেখা যে করতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো, যখন তাদের পার্টি ফান্ডের অবস্থা ঠিক নেই যে কে এর মানে ক্ষমতা নেবে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার্ড ফ্লাইটেই যাবেন। একবার দিল্লি যেতে আসতে চার্টার্ড ফ্লাইটের টোটাল খরচা আনুমানিক 60 লক্ষ থেকে 1 কোটির কাছে। কিছুদিন আগে 7 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিল্লিতে গিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে 8 তারিখে গিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চার্টার্ড ফ্লাইটে গিয়েছিলেন সেটা 8 তারিখে ফিরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই চার্টার্ড ফ্লাইটে নিয়ে এসেছিল, দুজন আবার আলাদা আলাদাভাবে ফিরেছিলেন। অর্থাৎ এই প্রত্যেকটি আপনারা 60 থেকে 1 কোটি টাকা করে এক্সট্রা ধরতে পারেন। কত কোটি সম্পত্তি থাকলে এইভাবে দুহাতে খরচা করা যায় সেটা আপনারা সহজে অনুমান করতে পারেন। এবার আসি অরূপ বিশ্বাসের প্রসঙ্গে। অরূপ বিশ্বাস গতকাল হঠাৎ করেই একটা খবর সারফেসে চলে আসে যে তিনি এইচডিএফসি ব্যাংকে, যেখানে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক মানে সেন্ট্রাল প্লাজা শাখা এইচডিএফসি, সেখানে তৃণমূল কংগ্রেসের যেখানে অ্যাকাউন্ট রয়েছে সেখানে একটি চিঠি পাঠিয়ে বলেন যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 58 জন বিদ্রোহী, তিনি 12 তারিখে চিঠি পাঠিয়েছিলেন, 16 তারিখে চিঠিটা অ্যাকসেপ্ট হয়েছে। তো তিনি বলেছেন এই মুহূর্তে
মানে 58 জন বিদ্রোহী রয়েছেন বিধায়ক, এবং বাকিরা এমপিরাও কিন্তু এখন অন্য দলে গিয়েছেন এই মুহূর্তে, যেন কোনো রকম টাকা ওখান থেকে ডিসবার্স না করা হয়, কোনো কাজে কেউ চাইলে যেন টাকা ফ্রিজ করে দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্ট, এই উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন। কিন্তু কেন তিনি এটা করলেন? তিনি পরিষ্কার জানতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি তার বক্তব্য মানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন চাইলে টাকা তুলতে না পারেন সেই ব্যবস্থা করলেন। এবং ব্যাংক এখনো সিদ্ধান্ত আমাদের কাছে আসেনি, তবে ব্যাংক যেহেতু কোষাধ্যক্ষ, অফিসিয়ালি কোষাধ্যক্ষ হচ্ছেন অরূপ বিশ্বাস, এবং এই ঘটনার পর আমার মনে হয়, দেখুন তৃণমূল বলছে আগে থেকেই তারা রেজলিউশন নিয়েছিল গত 5 বা 6 জুন, সেখানে সুভাষিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করা হয়েছিল, কিন্তু তার কোনো প্রমাণ তারা দিতে পারেনি, এবং সব থেকে বড় কথা এই ইনস্ট্রাকশনটা তারা ব্যাংকে পৌঁছে দেয়নি। অর্থাৎ ব্যাংকের কাছে এখনো অফিসিয়াল কোষাধ্যক্ষ হচ্ছে অরূপ বিশ্বাস। কাজে অরূপ বিশ্বাস যদি কোনো একটা ইনস্ট্রাকশন দেয়, সেটাকে অমান্য করা ব্যাংকের পক্ষে একেবারেই দুঃসাধ্য ব্যাপার। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পার্টি ফান্ড থেকে কিন্তু টাকা তুলতে পারবেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন, এখনো কর্মসূচি করছেন, চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাচ্ছেন, কোথা থেকে করছেন? ব্যক্তিগত টাকা থেকে? তিনি তো ছবি আঁকেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয় বিজনেস আছে বলেছেন, কিন্তু একদিনে 1 কোটি টাকা খরচ করার মতো কোথা থেকে কত কোটি টাকা তাদের রয়েছে? এটা কিন্তু এবার প্রশ্ন চিহ্নের মধ্যে আসবে। এবার আসি অরূপ বিশ্বাসের ইন্টারেস্টিং গল্পে। অরূপ বিশ্বাস কেন এটা করলেন তার কারণ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেখলেন যে তৃণমূল কংগ্রেস 4 তারিখে রেজাল্টের পর এইভাবে হেরে গেছে, তারপরে বিধায়করা বেসুরো বাজতে শুরু করেছে, তখন 7 তারিখে মনে রয়েছে আপনাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় হঠাৎ করে একদিন আগে, 8 তারিখে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ওই ইন্ডি জোটের বৈঠকে, হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আগে চলে গেলেন 7 তারিখে। কেন গেলেন জানেন? তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটাকে কিভাবে আটকানো যায় সেই ব্যবস্থা করতে গিয়েছিলেন। অন্য আরো একটি রাজনৈতিক তাদের বন্ধু দলকে বলার চেষ্টা করতে গিয়েছিলেন যে আপাতত এই টাকাটা তোমাদের কাছে রেখে দিচ্ছি, আমরা তোমাকে ট্রান্সফার করে দিচ্ছি, কিছুদিন পর আমরা আবার এটাকে নিয়ে নেব, এরকম কিছু বলার জন্য, সেটেল করার জন্যই সম্ভবত তিনি দিল্লি গিয়েছিলেন হঠাৎ করেই, শিডিউল পরিবর্তন করে একদিন আগে। এবং অরূপ বিশ্বাসকেও এই তথ্যটা অ্যাকচুয়ালি দেওয়া হয়, যা শোনা যাচ্ছে, আমরা যা তথ্য সংগ্রহ করেছি, অরূপ বিশ্বাসের কাছে ওই তথ্যটা পৌঁছে দেওয়া হয় যে তুমি রেডি থাকো, আমরা যখন ইনস্ট্রাকশন দেবো তোমাকে, এই টাকার একটা বড় অংশ, যেটা খাতায় কলমে শুধু মানে এটা হচ্ছে মানে কি বলবো, ক্যাশ টাকা, মানে কি বলবো, মানে ওই বিল্ডিং মেটেরিয়াল অ্যাসেট নয়, মানে লিকুইড টাকা, ফিক্সড ডিপোজিট টাকা, মানে টাকার অঙ্ক বলছি, সেটা অ্যারাউন্ড ওই 675 কোটি থেকে, হ্যাঁ 675 কোটি টাকার কাছাকাছি। তো এই টাকাটা বলা হয় যে অরূপ বিশ্বাসকে গোপন চিঠিতে, যে এটা আমরা সরিয়ে নেব, তোমরা প্রস্তুত থাকো। অরূপ বিশ্বাস তো মেশিকাণ্ডে এমনিতেই ভয়ে রয়েছে, তারপরে যেভাবে ডিম ফিম ছোড়া হচ্ছে, তার ভাইকে যেভাবে চোখের সামনে ডিম ছুঁড়ে ওই প্রভাবশালী ভাইয়ের যে অবস্থা করেছে, অরূপ বিশ্বাস জানেন তার কি পরিণতি হতে পারে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইনস্ট্রাকশন তার পক্ষে রাখা শক্ত ছিল। এইভাবে মানে এই কোনো একটা ভাবে বিদ্রোহী দল অরূপ বিশ্বাসের কাছ থেকে এই মারফত কোনো একটা ভাবে এই খবরটি পেয়ে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ফান্ডটিকে সরাতে চাইছেন। নির্বাচনে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ফান্ডটিকে সরিয়ে ফেলতে চাইছেন। এই খবরটা যেই তারা পেয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি আমার ভাষায় বলছি, ব্ল্যাকমেলিং শুরু হয়ে যায় অরূপ বিশ্বাসের কাছে। কিভাবে ব্ল্যাকমেলিং? বলা হয় ভাই এমনিতে তো ব্ল্যাকমেলিং করার অরূপ বিশ্বাসকে কোনো ব্যাপারই। দেখুন অরূপ বিশ্বাস হচ্ছে এখন মানে কি বলবো, একটা গামলার মধ্যে একটা মাছ, আপনি যখন খুশি ধরতে পারেন আর কি। মানে দেখতে ও ভাবছে যে, ও জানে যে আমি তো এমনি গামলার মধ্যে, আমি আর পুকুরে নেই, এমনি গামলার মধ্যে আছে, যখনই চাইবে আমাকে ধরে ফেলতে পারে। তো তার জেল যাত্রা উদয়ন গুহর মতো ওই মাটিতে শোয়ার যে চিত্র দেখালাম, যে কোনো দিন সরকার যেদিন চাইবে সেদিনই তার ওই ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু সরকার হয়তো, সরকার বলবো না, মানে এখানে বিজেপি এর কি চাইছে যে তাকে দিয়ে আরেকটু বেশি কিছু করা হোক। ঠিক আছে, মূল টার্গেট তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সেইখানে তাকে বলা হয়েছে, তাকে কিভাবে ভয় দেখানো হয়েছে, এইগুলো ছাড়াও যে জেলের মাটি, এগুলো তো সে তো জানেই যে আমার আজ না হলেও কাল হবে। এটা ছাড়াও তাকে যেভাবে ভয় দেখানো হয়েছে, ভাই এই যে তুই, মানে আমি জাস্ট মানে এটা মানে নাটকীয়ভাবে বলার চেষ্টা করছি, এই যে তুমি
এই বিভিন্ন চেক দলের নামে সাইন করে রেখে দিয়েছো, এবং এই চেকগুলো হঠাৎ করে কোনো রাজনৈতিক তোমার দলেরই কারোর প্রয়োজন হলে সেখানে অ্যামাউন্ট বসিয়ে তারা ব্যাংকে গিয়ে সেটা ভাঙিয়ে নেয়, তুমি কিন্তু এবার বিপদে পড়বে। কারণ কোষাধ্যক্ষ হিসেবে তোমার সাইন রয়েছে, ঠিক আছে? এবং যদি কোনো রকমের তৃণমূল কংগ্রেস এতভাবে ভাগে বিভক্ত হয়ে গেছে, এবার যদি কোনো কেউ নিজে আত্মসাৎ করার জন্য এই টাকা চুরি করে নেয়, ধরুন কারণ আমার কাছে একটা ব্ল্যাঙ্ক চেক আছে, ধরুন আমি তৃণমূল কংগ্রেসের মানে কট্টর সমর্থক ছিলাম এবং আমার সেই অ্যাক্সেস রয়েছে, অরূপ বিশ্বাস আমাকে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছিল, ওখানে গিয়ে একটা প্যান্ডেল করবি, ওখানে গিয়ে একটা অনুষ্ঠান করবি, একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছিল, যা তুই 10,000 টাকা খরচা তুলে নিবি, বিশ্বাস করে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল। এরকম মধ্যে তো অ্যামাউন্টটা সবসময় ফিক্স থাকে না, বিশ্বস্ত লোকদের দেওয়া থাকে। এবার আমি 10,000 টাকার বদলে আমি তো ওখানে 1 কোটি টাকা একটা চেকে লিখে তুলে নিয়ে গায়েব করে দিতে পারি। তাহলে কি হবে, এই মানে সিগনেচারটা কার থাকবে? অরূপ বিশ্বাসের। তাহলে এই টাকা এক্সটর্শনের জন্য আরো বেশি, এমনিতে তো যা হয়েছে মেসিকাণ্ডে তো রয়েছেই, তারপরে আরো বেশি এক্সটর্শনের ধারা তার উপরে চাপবে। সেই কারণে সে যখন মেল করেছিল, মেলে লিখে দিয়েছিল এই পয়েন্টটা, যে আমাকে কাজের সূত্রে আমার অনেক ব্ল্যাঙ্ক চেক সাইন করা রয়েছে, আমি আশঙ্কা প্রকাশ করছি এগুলো কেউ ব্যক্তিগতকরণে বা অসাধুভাবে এগুলোকে ইউটিলাইজ করতে পারে, তাই ইমিডিয়েটলি ফ্রিজ করুন। আর এই বুদ্ধিটা তাকে দিয়েছিল, এই বুদ্ধি বলবেন না, এই ব্ল্যাকমেলিংটা তাকে কারা করেছিল? এই যারা বিদ্রোহী যারা রয়েছেন, বিদ্রোহীদেরকে বুদ্ধি দিল, এটা আমি আর বলবো না, এটা আপনারা একটু গেস টেস্ট করবেন। তো আলটিমেটলি অরূপ বিশ্বাসের এইরকম একটা করুণ পরিস্থিতি, সেই কারণে দেখবেন গতকাল আপনারা যে কোনো চ্যানেলে অরূপ বিশ্বাসের একটা বক্তব্য শুনে নেবেন, মানে 10টা সংবাদ মাধ্যম বুম নিয়ে তাকে জিজ্ঞাসা করছে, বলছে এটা হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি কোনো কথা বলবো না। ওকেও বলছে না, ওকে আচ্ছা এইটা আমি এখন কিছু বলবো না, পরে বলবো। একটা শব্দ সে বেরোয়নি, ফাটা বাসে পা যদি আটকে যায় আপনি বলবেনটা কি? আপনার কাছে কোনো কথাই বলা যাবে না, রাদার দেন আপনি এটা বলবেন যে আমি কিছু বলতে পারবো না। সেই কারণেই দেখবেন অরূপ বিশ্বাসের মুখ দিয়ে একটা বক্তব্য সেই দিন বেরোয়নি, মানে গতকাল একটা বক্তব্য বেরোয়নি। এই অবস্থাতে সবথেকে বড় ব্যাপার, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, কিন্তু আমি আপনাদের সামনে তৃণমূল কংগ্রেসের এই যে চাঁদা ফাঁদা দেওয়া বা এই যে অডিট রিপোর্ট, সেটা তো নির্বাচন কমিশনের কাছে পেশ করতে হয়। সে নির্বাচন কমিশনের কাছে পেশ তারা করেছিল সর্বশেষ করেছিল 2024-25 অর্থবর্ষে, এবং সেখানে আমি ভেরিফাই করে দেখলাম জলজল করছে অরূপ বিশ্বাসের সেখানে সই, এবং চন্দ্রিমা ভট্টাচার্যের সইও সেখানে রয়েছে। এইখান থেকে আমি আপনাদের সামনে যদি দেখাই, প্রথম পৃষ্ঠাটা যদি দেখানোর চেষ্টা করি, জানি না কতটা বড় আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দেখুন কর্পাস ফান্ড হচ্ছে 25 লক্ষ টাকা, এটা হচ্ছে 2024-25, 23-24 ছিল 25 লক্ষ টাকা একই। জেনারেল ফান্ড হচ্ছে 1,014,23,98,133, আর গত অর্থবর্ষে ছিল 1,022,48,000 সামথিং। তো সব মিলিয়ে যদি ফিগারটা বলি, তৃণমূল কংগ্রেসের নেট অ্যাসেট তারা যেটা বলছে 2024-25 অর্থবর্ষ পর্যন্ত নেট অ্যাসেট হচ্ছে 1,018,78,57,295, অর্থাৎ গতবারের থেকে কিছুটা কমেছে, দিয়ে 1,018,78,57,000। তাহলে আপনারা বলবেন এই 78 লক্ষ, এই মানে 675 লক্ষের যে কথা বললাম ক্যাশ রয়েছে, তাহলে সেটা কি? এখানে তো বলছি 1000। আসলে এটা হচ্ছে নেট অ্যাসেট, মানে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে, সব মিলিয়ে হচ্ছে এই অ্যাসেটটা। এইখানে আমি একটা জিনিস আপনাদের সামনে দেখাই, তৃণমূল কংগ্রেসের মানে আমি জানি না ওটা একটু ভুলিয়ে যায় আমার, স্থাবর না অস্থাবর, মানে যেগুলো অ্যাসেট, ফিজিক্যাল অ্যাসেট যেগুলো, সেগুলোতে তারা কি কি দেখিয়েছে। প্রচুর গরমিল। প্রথমত এই যে অডিটটা করেছে, এই অডিটটা করেছে এস ঘোষ অ্যান্ড কোম্পানি এলএলপি। আমি যেটুকু এখনো ছোট আমার সময়ের মধ্যে দেখলাম যে এইটা কলকাতা বেসড কোম্পানি মোস্ট প্রবাবলি, এবং এটা এমন কিছু বড় কোম্পানি নয়। এত বড় সর্বভারতীয় দলের পার্টির এত কোটি টাকার অডিট কেন একটা ছোট কোম্পানিকে দিয়ে করা হচ্ছে, কোনো প্রতিষ্ঠিত কোম্পানিকে দিয়ে কেন অডিট করানো হলো না? এটা তো আমার কাছে একটা বড় প্রশ্নের। দ্বিতীয়, আমি আপনাদের সামনে যেটা দেখাবো যে এরা ট্যাঞ্জিবল অ্যাসেটস
যেগুলো ধরেছে, অর্থাৎ যে অ্যাসেটসগুলোর ভ্যালু তারা অঙ্ক কষে দেখিয়েছে এটা তাদের সম্পত্তির পরিমাণ বলে অ্যাসেটের সঙ্গে জুড়েছে, সেই কারণেই 775 থেকে আপনারা 1000 ওই কত কোটি বললাম, 10 কোটি না কত, সেটা কিভাবে এসেছে। ওরা বলছে যে বিল্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটাতে ওরা বলছে যে ওদের 200 কোটি না 2 কোটি, শূন্য একটু গুণে বলতে হচ্ছে, 2 কোটি হচ্ছে ওদের বিল্ডিং, যেটা ওয়ার্ক ইন প্রোগ্রেস। আপনারা জানেন ওদের মেন বিল্ডিং তৈরি হচ্ছে। ভেহিকেল, ওদের গাড়ি ফাড়ি নিয়ে 3,51,00,000 অ্যাসেট ওরা দাবি করছে। কম্পিউটার অ্যান্ড সফটওয়্যারের যে 2,77,545 ভ্যালুয়েশন হতে পারে, এ আমার জানা ছিল না। 2,77,68,545 কম্পিউটারের আবার কিসের মানে অ্যাসেটের আর ভ্যালু, অ্যান্ড কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার এগুলো কি রিউজেবল নাকি? আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যামেরা, তারপর হচ্ছে মোবাইল ফোন। আমি কেন শোনাচ্ছি লাস্টের দিকে শুনুন, দেখুন। ক্যামেরা, মোবাইল ফোন এগুলোকেও অ্যাসেটের মধ্যে ধরা হয়েছে। সাউন্ড সিস্টেম, এয়ার কন্ডিশনার, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, কফি মেশিন, ভাবুন, কফি মেশিন, এয়ার পিউরিফায়ার, ট্রেডমিল, টেলিভিশন। আমার এই কয়েকটা জিনিস দেখুন, একটা পার্টি তাদের কি কি জায়গায় খরচা করছে, মানে কি কি অ্যাসেট তাদের দেখাচ্ছে। এয়ার পিউরিফায়ার, এবং সেটার ঠিক আছে নগণ্য হলেও হচ্ছে 3,22,000 টাকা, 22,500 টাকার এয়ার পিউরিফায়ার তাদের কাছে রয়েছে। আর কি রয়েছে? ট্রেডমিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেডমিল 5,53,400 টাকা, ঐতিহাসিক, যে ট্রেডমিলে চড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট করতেন। আমি জানি না এটা একটা ট্রেডমিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বড় বড় নেতাদের জন্য সবাইকে ট্রেডমিল দেওয়া হয়েছিল, কারণ ট্রেডমিল তো এত টাকা লাগে না জেনারেলি। তো ট্রেডমিলের পরিমাণ হচ্ছে বললাম 5,53,400 টাকা। এছাড়াও মানে এখানে এত গরমিল পাওয়া গেছে, আজকে সময়ের জন্য সবটা আমি বললে আপনারা শুনবেন কিনা জানি না, আপনাদের অনেকেই লেখেন পর্ব ছোট করতে, তো আমি এখানে প্রচুর গরমিল পেয়েছি। কীরকম গরমিল পেয়েছি, যে মমতা মানে বলা হয়েছে যে ধরুন কি বলবো, যাতায়াতের জন্য খরচ হয়েছে ধরুন 50 কোটি টাকা, ঠিক আছে, ইলেকশন ক্যাম্পেইনের জন্য 50 কোটি টাকা যাতায়াতের জন্য খরচ হয়েছে, অথচ আমি অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচ হচ্ছে 0। মানে কন্ট্রাডিক্ট না? মানে গতবারের থেকে এবারে যাতায়াতের মেয়েটা নাম্বারটা এক্স্যাক্টলি দেখে বলছি না, নাম্বার আরও বেশি, 200 কোটি, ধরুন 150 কোটি টাকা যাতায়াতের খরচা তারা হিসাবে লিখেছে। তার মধ্যে বলছে প্রচারের জন্য মানে ওই অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচা হয়েছে এবারে 0 2024-25-এ। হয় সম্ভব? আপনি ক্যাম্পেইন যাতায়াত মানে কি করছেন? ক্যাম্পেইনই তো করেছেন। এই তো কলকাতার এত বড় বড় কাট আউট, দিদির ছবি, অভিষেকের ছবি, এগুলো কি? এই টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট আমরা তো প্রায়ই দেখি বিভিন্ন জায়গায়, পেপারে আনন্দবাজার খুললেই তো একটা দিন বাকি থাকে না যেখানে তাদের অ্যাডভার্টাইজমেন্ট থাকে না, তারা বলছে অ্যাডভার্টাইজমেন্ট 0। এরকম যদি আমাকে দেন বা আপনারাও এটা দেখেন, নির্বাচন কমিশনের তথ্য থেকে আমি এটা সংগ্রহ করেছি, আপনারাও করতে পারেন, করে যদি একটু সময় দেন তাহলে দেখবেন এত অ্যানোমালি এটা ধরা পড়বে, আপনি মানে বুঝতেই পারবেন যে গোজা মিলে মানে করা হয়েছে। তো যাই হোক, আজকে সেই দিনের ব্যাপার না, আমাদের ভারত সরকার, আমাদের নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করেছে, আমরা আর কি, ওরা তো আর সবাই গিয়ে ফিজিক্যালি ভেরিফাই করে না, যে যা বলে সবগুলোই অ্যাকসেপ্টেড হয়ে যায়। তো যাই হোক, আজকে অরূপ বিশ্বাসের ফাটা বাঁশে পা ঢুকে যাওয়ার গল্পটা আমি আপনাদের সামনে শোনালাম। তো অরূপ বিশ্বাসকে দেখে ভাববেন না তিনি কেউ মিস কল তাকে দিয়েছে বা তিনি দিদিকে গদ্দারি করেছেন। তার অবস্থা একেবারেই করুণ। তিনি চাইলেও দিদির কাছে যেতে পারছেন না। কেন? তার কারণ মেসি মামলা ঝুলে রয়েছে, তারপরে এই যে তার এতগুলো চেক এখনো মানে তার নামে সাইন করা চেক বাজারে ঘুরে বেড়াচ্ছে, সে নিয়ে বড় স্ক্যাম হয়ে যেতে পারে, আজীবন হাজত বাস হতে পারে তার, মানে সেই জন্য দিদিকে চাইলেও দিদির কাছে যেতে পারছে না, আবার এদের কাছেও যেতে পারছে না, যে দিদিও জানে অরূপ বিশ্বাস কোথায় কোথায় কি কি ঘাবলা করে রেখেছে। মানে এদের সঙ্গে যদি মিশেই যায় শেষ পর্যন্ত, তাহলে এই অরূপ বিশ্বাসের নামে সব থেকে বড় প্রমাণ যার কাছে থাকবে সেটা হচ্ছে তার একদা ছায়াসঙ্গী, মানে তিনি যার ছায়াসঙ্গী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কম তথ্য নেই, কোন কোন জায়গায় বাড়ি হাতিয়েছেন, জমি হাতিয়েছেন, মানে ফাটা বাসে পা। অপেক্ষা করুন, এই যে তৃণমূলের কেউ বলছে এই তৃণমূল, কেউ বলছে ওই তৃণমূল, এরা নিজেরা চুলোচুলি কিভাবে শুরুটা করবে
একে অপরের সঙ্গে কিভাবে বিবাদটা শুরু করবে দেখুন। এই কুণাল ঘোষ ঋতব্রতকে অলরেডি বলতে শুরু করে দিয়েছে যে বিধানসভায় যখনই তুমি বক্তব্য রাখবে তখনই আমি ওই বালিশ আর জিভের কথা বলবো, বালিশের মধ্যে জিভ দিয়ে ওইটা আমরা বলবো। মানে কিভাবে এরা শুরুটা এরা করবে শুধু দেখুন। আমরা শুধু বসে সত্যি পপকর্ন নিয়ে এই লাইভ অনুষ্ঠানটা আমরা দেখি, বুঝেছেন তো। আর এদের রাজনৈতিক কেরিয়ার, এক একটা নির্বাচন আসবে, মানে 29 লোকসভা নির্বাচনে এদের প্রত্যেকের রাজনৈতিক কেরিয়ারটা আমাদের গণতান্ত্রিকভাবে শেষ করতে হবে। এইটুকু দায়িত্ব সর্বশেষ আমাদের কাঁধে তুলে নিতে হবে, মানে আমাদের বলতে আপনাদের কাঁধে। এনিওয়ে, সবাই ভালো থাকবেন এখনকার মতো এখানে। আর যদি পর্ব ভালো থাকে কিছু একটু কমেন্ট করুন, আমারও ভালো লাগে।